সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৪৩-৪৪। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। পরন্ত বিকেলে মিইয়ে যাওয়া সূর্যকিরণ তীরের ফলার মতো তির্যক আকার ধারণ করেছে। সেই তির্যক সূর্যকিরণের সোনালি আলোক রশ্মিটুকু আশ্রে পড়ছে নীলিমাদের দোতলার ভবনের ছাদে, যেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করছে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করে নাচ শেখা, যেমনটা চারুকলায় গিয়ে আঁকাআঁকির ক্ষেত্র। আব্বাজানের একমাত্র মেয়ে হওয়ায় মেয়ের কোনরূপ শখ আহ্লাদের ত্রুটি রাখেন না নীলিমার বাবা তায়েব জামান। ছোটবেলা থেকে বাবার আহ্লাদ পেয়ে নীলিমাও হয়েছে বাবার একরোখা আর বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে একরতিও না। পছন্দ অপছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র। এক কথায় কৃতিকুঞ্জের সেই বিদেশি বাদরটা। অত নাম মনে রাখার মতো সময় আছে নাকি নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকার মানুষটির কথা ভাবতে গিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। মনে মনে ভাবল, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্য কি করে হতে পারে? কি করে? শায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রায় ভুল করছিল, তখন চোখ মুখ খিচিয়ে শায়রের ১৪ গোষ্ঠী উদ্ধার করছিল। ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতেই দেখতে পেল শায়র দাঁড়িয়ে আছে। শায়রকে দেখে নীলিমা কটমটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েই ছিল বলে তখন বারবার ভুল করছিলাম। আপাতত ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাত নাড়ছে শায়র, আর শায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখে শায়র নিচে থেকে কথা চলল, ওপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসার সিঁড়িটাও বাইরের দিকে, যে কেউ চাইলেই ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ, এই বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিষ্প্রভ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সায়র আর অনুমতির অপেক্ষা করল না, তরতর করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো নীলিমাদের ছাদে। সায়র ওপরে এসে নীলিমার চুলে টোকা মারতে ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাস পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানাই বা খুঁজে পেলেন কি করে? সায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হওয়া শ্বশুর বাড়ি আমি খুঁজে পাবো না? সায়রের কথায় নীলিমার চোখ কপালে। ও হতবাক হয়ে বলল, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? নীলিমা এবার মেকি হাসল। শায়রের তালে তাল মিলিয়ে বলল, ও, তাই বুঝি? আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তা একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। শায়র নিজের কলারটা পেছনে ঠেলে বলল, হ্যাঁ হ্যাঁ, বলো, আই অ্যাপ্রিসিয়েট। শায়রের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে, আব্বাজান, হুনতাছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গুরুগম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো, কিতা হইছে আম্মাজান, ডাক পারতেছেন কেলা? নীলিমা আবারও চেঁচিয়ে বলে ওঠে, ছাদে আইয়েন, দেইখা যান বালা, আমাগো ছাদে বিদেশি বান্দর লাফাই আছে। কি কইতাছেন আম্মাজান এসব? লাঠি নিয়ে আমুনি? না আব্বাজান, বাঁশ নিয়ে আহেন, আসোলা বাঁশ। এটা মনে হয় পুরান ঢাকার কথা, বুঝছো? আরো এক্সপ্রেশন দিতে পারতাম, কিন্তু এখন কথা হচ্ছে, এখন হলো ভোরবেলা, এখন এত জোরে জোরে কথা বললে পাশের বাড়ি থেকে বাঁশ নিয়ে এসে আমাকে মারবিনি। নীলিমার কথায় শায়র হতবিহল, হতভম্ব হয়ে মুখ হা করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আছলা বাঁশ খাওয়ার হুমকি এলো। এ কেমন দস্যি মেয়ে! নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগে তড়িৎ বেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল শায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? নীলিমা শায়রের হাতের মধ্যে থেকে বোকা বোকা চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফিক করে হেসে দিল শায়র। হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এভাবেই কথা বলো? ইটস সো ফানি ইয়ার। শায়রের কথা শুনে নীলিমার ম্লান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথায় চড়ে উঠল। ও শায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল,
ভাষা নিয়ে মশকরা করলে সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনার শ্বশুরবাড়ি আসার শখ মিটিয়ে দেব বলে দিলাম। সায়র চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলে, তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি হবু শ্বশুরবাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটমটিয়ে বলল, আপনি চাইছেনটা কি বলুন তো? সায়র দুষ্টু হেসে বলল, তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমা রাগে নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ও, আব্বাজান হুন তাসেন। সায়র বোধহয় কখনো আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়র নিজেও ভরকে গিয়েছে। ওদিকে ভেতরে সিঁড়ি থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এদিকে এগিয়ে আসতে আসতে বলছে, আইতাছি আম্মা, বাঁশখানা জোগাড় করতে গিয়া দেরি হইয়া গেল গা। এ কথা শুনে সায়র চোখ বড় বড় করে ওপরওয়ালার নাম জপে বলে উঠল, হে খোদা, এ কাদের পাল্লায় পড়লাম আমি? যেমন মেয়ে তার তেমন বাপ। মেয়ে বাঁশ জোগাড় করতে বলল, অমনি বাপ বাঁশ নিয়ে হাজির। তায়েব যেমন সিঁড়ির ঘরের কাছাকাছি চলে আসতেই নীলিমা সায়রের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান না, আব্বাজান দেখে ফেললে খবর আছে। সায়র নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাঁশ দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না। আসছি বাই। সন্ধ্যা থেকে তীব্র বর্ষণ। বৈশাখীর ঝড়ের তাণ্ডবে মুখরিত চারিপাশ। রৌদ্রের খাখা বিকেলে ইতি টেনে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এ বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস। পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিকে ধোঁয়াশা আর মানব শূন্য। সেই বিকেল থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে অরু। অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়ের কত কত আয়োজন, মন খারাপের পসরা, সবকিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল অরু। এর কারণ, আজকেই ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের হাজার মাইল দূরত্ব যখন অরুকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়টাতে এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমি সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যেটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশনীদের নজরে আসলেও আসতে পারে। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তর আটকে পড়ল ওরও। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। অরুর বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বলেই বারবার ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে অরু আর রিক্সা নিল না। মনে মনে ভাবল, বৈশাখীর ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কি লাভ, শুধু শুধু। কিন্তু বলে না, অভাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। অরুর ক্ষেত্রেও সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাতে ছেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টো ঝড়ের তাণ্ডবে চারিদিক লণ্ডভণ্ড। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা নেড়ি কুকুরেরও আওয়াজ নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তির্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি, আর এখন দানবীয় ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার ওপর ঘূর্ণিবায়ু। অরুর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশে জড়বস্তুর মতো ও নিজেও উড়ে গিয়ে কোথাও যেন ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবে অরুর রোগা পাতলা তনুর শরীরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে অরু। ঝড় বৃষ্টি যাও সহনীয় ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজ অরুর কলিজায় গিয়ে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার ওপরে এসে পড়ল বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হলকাখানি। এই ঝড়ের মধ্যে একে একে এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয় আর আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাঠ। বুকের কাছটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। মাথাটা ঝিমুনি দিয়ে উঠছে ক্রমশই। গেটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কোনো কিছুর হাত থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে অকস্মাৎ বসে পড়ে কানে দুহাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল ওরও। বসার সঙ্গে সঙ্গে এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এমতো অবস্থায় না চাইতেও আতঙ্কে চিৎকার দিয়ে উঠল ওরও, মা, ভয় করছে।
চারিদিকে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে উঠছে অরুর মনস্পটে। অথচ অরু জানে কৃতিক যে পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া তো দূরে থাক, অরু মরে গেলেও নিজের জিদ খুইয়ে ওকে আজ নিতে আসবে না, কখনোই না। কৃতিক যদি অরুর খোঁজ করত, কিংবা অরুর জন্য কোনোরূপ চিন্তাই হতো ওর মনে, তাহলে তো যখন ঝড় শুরু হলো তখনই নিতে আসতো। এত দেরি করতো না নিশ্চয়ই। অরু বারবার ভুল প্রমাণিত হয়। মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটার ওপর রেগে আছে জেনেও তার পথ চেয়ে বসেছিল। এবার হলো তো। ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে এলো না কেউ। কেউ না। এই পর্যায়ে এসে অরুর মনে হচ্ছে ও আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়। কৃতিকের জীবনে তো অন্তত নয়। কিন্তু অযাচিত ভাবনায় পড়তে পড়তে আকাশের প্রকাণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু। আবার ভয় করছে! চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ডুকরে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি জায়ান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের ওপর জলোচ্ছ্বাসের ছাট পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকে শত্রুর দল ঘিরে রেখে আছে ওকে। অরু একটা টু শব্দ করলে আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবে ভয়ের চোটে শুকনো ঢোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখনো সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ ও বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা। কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকে শুরু। অরুর আধো আধো চোখ জোড়া শেষবারের মতো যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ওকে ডেকে উঠল কেউ। অরু! চেনা পরিচিত আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহ্বরে পৌঁছাতেই অকস্মাৎ পেছনে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুৎ হলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফরমাল গেটআপে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান কৃতিক। কৃতিক এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু ওরও এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করে মাথাটা নুইয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে, আরো আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওখানেই ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূরে এসেছে। এখন আবার তার ছোট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক দফা হাসি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ঝোলালো। তারপর এক টেনে অরুকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনো আগের মতোই ঝড় হচ্ছে। গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী। অথচ অরু একটুও ভয় পাচ্ছে না, কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে, তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগত্যায় কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজের ছোট ছোট কোমল হাত ওর চওড়া বুকে ধাক্কা দিতে দিতে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাসি সংবরণ করে বলল, বেবি, দেখ আমার ঠান্ডা লেগে গিয়েছে। যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন। আমি কিচ্ছু বলবো না। চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না। অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেলে অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যা কৃতিকের গলা জড়িয়ে চুপচাপ ফোপাতে থাকে অরু। অতঃপর হেঁটে মেন রাস্তায় গিয়ে তবে একটা সিএনজির দেখা পেল ওরা। সেটাকে বলে কয়েক ডাবল ভাড়া দিয়ে প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিককুঞ্জের রাস্তা ধরানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কষ্ট করতে যেত না। মূলত অরুর সেফটির জন্য এত খাটুনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতে অরু এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে। বাইরে তীব্র বর্ষণ। অরু কৃতিক দুজনের বৃষ্টিতে ভিজে একাকার। অথচ অরু রাগের চোটে আবারও ছুটে বেলকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করল না। বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। অরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সাফেদ শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসবে পরোয়া করল না।
উল্টে এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছন দিক থেকে অরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না। কখনো তোমাকে এতটা কষ্ট দেব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে। তাহলে আর জ্যামে বসে সময় নষ্ট করতাম না। তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে। তারপরে এভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। অরু কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিন। অথচ আজকে এসব অরুর চোখের সামনে ঘটছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল আর কতটা অপরাগ বানিয়ে দেয় তার জলজান্ত প্রমাণ হলো জায়ান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই সরি বলছে। কৃতিকের এহেন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামলে রাখতে পারল না ওরও। কোনরূপ ছলচাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না। এই ঝড়ের মাঝেই মরে পড়ে থাকবো আমি। কৃতিক গ্রাবাটা নিচে নামিয়ে এক হাতে ওর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি টোনে বলল, না এসে কি করে থাকতাম। আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরও উপসংহারে আমি তোকেই চাই ওরু। শুধু তোকে। নো ওয়ান এলস। ওরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে শুধায়, কি আছে আমার মাঝে? কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যা আমার এখনই চাই। রাইট নাও। মুহূর্তে কথার ধরন পাল্টে গিয়েছে। কণ্ঠস্বর কাছাকাছি আসার প্রখর আকুতি। তা ওরও স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল ওরও। ওরও দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? ওরও মুখ কাচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে। সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাফ। ওরুর কথা শেষ হওয়ার আগেই ওর হাতে হ্যাসকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃতিক। অতপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতে অরুর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকাপ কোথায় পাবো? হুম, শুধু একটু কথা শুনবি তাহলেই হবে। অরু আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফায় গিয়ে বসে পড়ল। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে? রাগাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তিরতিরিয়ে কাঁপছে। চোখের কোটরে নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে। অরুকে নিজের উরুর ওপরে বসিয়ে গভীর গলায় শুধালো, আমার টাচ খারাপ লাগছে? চলে যাব আমি? অরু মাথা নুইয়ে না সূচক মাথা নাড়ল। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন? হোয়াই? অরু এবার মুখ খুলল। ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি। আগের মতো সৌন্দর্য নেই আমার। ভয় হচ্ছে, এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার ওপর আপনার অনীহা চলে আসে তখন? কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। ওর সুন্দর অসুন্দর শুকিয়ে গেল না মোটা হলো, তা নিয়ে কৃতিকের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য নেই কৃতিকের। কি করেই বা থাকবে? এক অরুতে দেখতে দেখতেই তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না। কোনরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে অরুর সম্ভ্রমটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে, যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান্ট কৃতিক যদি তোর সৌন্দর্যে আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি। শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্যই নেই অরুর। আপাতত এইসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণায় এলোমেলো অরু। সেই সাথে পরিপূর্ণ ও। বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশ বেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এ জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকালে সূর্যি মামার দেখা মিলল পূর্ব আকাশে।
দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলোয় ফকফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালে ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ায় কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই ও নিজেকে আবিষ্কার করল কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপুড় হয়ে অরুর বুকে মাথা রেখে দুহাতে অরুর কোমর জড়িয়ে নির্বিঘ্নে ঘুমোচ্ছে। আর অরু ঘুমু ঘুমু চোখে লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কি চুলের ভাঁজে হাত বোলালো। তারপর আস্তে আস্তে রয়ে শুয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে। মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। অরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনো ওদের ভেজা জামাকাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে এলিসাকে কল দিয়ে নিজের ক্লজেট থেকে কিছু জামাকাপড় আনিয়েছিল কৃতিক। ওরও আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে। আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডেলউড পারফিউমের মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকিশোরে লাফিয়ে উঠল অরু। চকিতে পেছনে চেয়ে দেখল হার্ডবোর্ডে হেলান দিয়ে আছোয়া হয়ে বসে আছে কৃতিক। অরু নিজের কাণ্ড এড়াতে গিয়ে নিজের কালশিটে কলার বোন গুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব জ্বলে যাচ্ছে। কৃতিক দুহাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আই। অরু গেল। কৃতিক অরুর গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়ে পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে চাড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার। তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসে জবাব দিল, খুব। তাহলে চুমু খা। কৃতিকের কথায় অরু ভড়কে গিয়ে বলল, কি? চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়র আর অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছে। এই রুমে এভাবে দেখে ফেললে হুলুস তুলুস লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এভাবে দেখুক ওরা? অরু শুকনো মুখে না সূচক মাথা নাড়ালো। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর দ্রুত। অরু আর কি বা করবে? স্বামী মহাদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছে স্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেইন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিজের জামাকাপড় গায়ে চড়িয়েছে অরু। ওড়নাটা এখনো নেয়নি, যার দরুন গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আসতে আসতে অনু বলে, শুনেছিস, রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাজ রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না। উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্দিহান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃতিক ভাইয়া তোর রুমে ছিল? আপার প্রশ্নে অরু হ্যাঁ না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো ওপর নিচ মাথা ঝাঁকালো কিছুক্ষণ। অনু দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতে বলল, জানি। কাল আমি কৃতিক ভাইয়াকে কল করেছিলাম তুই বাড়িতে ফিরছিলি না দেখে। কাল সারারাত বৈশাখী ঝড় দানবীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের বেহাল দশা। গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনের যান চলাচল বন্ধ। অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো কৃতিকুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থোকায় থোকায় বাগান বিলাসগুলো ঝরে পড়ে আছে পিচ ঢাকা ফ্রন্ট ইয়ার্ডের জুড়ে। অনুর সন্দিহান দৃষ্টিপাত এড়াতে লাজুক অরু খোলা জানালার গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারারাত ঝড়ের তোপে কেমন নেতিয়ে পড়েছে সৌন্দর্যবর্ধক গাছপালাগুলো। আজ সূর্য উঠেছে, গাঢ় তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতে গাছগুলো আবার আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনুর নিজেরও বেশ ইতস্তত বোধ হচ্ছে অরুর সাথে কথা বলতে। কি বলতে কি বলে ফেলেছে। ওই জন্য তখন থেকে ওদের মাঝে পিনপিত নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতে এড়িয়ে যাওয়ার দরুন
হাতের আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে অনুই ডেকে উঠল প্রথমে। বলছিলাম যে অরু, ইয়ে মানে বলছিলাম, আপা, আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো? অনুকে কথা বাড়ানোর কোনরূপ ফুরসত না দিয়ে পেছন থেকে তাকিয়ে ফট করে কথাটা বলে উঠল অরু। ভাবটা এমন, যেন ও নিষ্পাপ একটা বাচ্চা। বিয়ে শাদী বাসর কিংবা জায়ান্ত্রিক এসবের কোনোদিন নামও শোনেনিও। অরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এলিসা আপুরাও আয়োজন করছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় নাকি? কিন্তু মুহূর্তে ভার হয়ে এলো অনুর মুখশ্রী। আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে। অরু এগিয়ে এসে শুধালো, কিন্তু কি আপা? অরুর জিজ্ঞাসু দৃষ্টির পাশে অনু জবাবের উৎস খুঁজে পেয়েছে কি পায়নি, তার আগেই নিচতলা থেকে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজে দু বোন হকচকিয়ে উঠল ওরা। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাউকে মারছে খুব। সকাল সকাল আবার কৃতিক কারোর সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলিজার পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলা মারামারি এসব না করে অরুকে একদণ্ড শান্তি দিতে পারে না নাকি? না, পারে না। কারণ সে তো দ্য গ্রেট অসভ্য, উগ্র বেপরোয়া, ছন্নছাড়া জায়ান্ট কৃতিক চৌধুরী, যার কাজই হলো সকাল সন্ধ্যা ঝামেলা পাকানো। অরুর নিষ্ফল ভাবনার ছেদ ঘটে আবারও নিস্তারের তীব্র শোরগোলের আওয়াজে। ভ্রম ছুটে গেল অরু। এক মুহূর্ত আর অপেক্ষা করল না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অরুর কথায় ওপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে দোতলা ছাড়ল অনু। ওরা দুবোন যখন প্রচণ্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্কে দ্রুত কদমে নিচে নেমে এলো, তখন অন্দরমহল পুরোপুরি নীরব। অরু অনু চারিদিক থেকে চোখ বুলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমের মাঝ বরাবর পায়ের ওপর পা তুলে ডিভানে বসে আছে কৃতিক। ওরা আশেপাশে সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন, মোকলেস চাচা সবাই আছে। আজমেরি শেখও অন্য একটা কাউচে বসে আছেন। সবার সামনে চরম অপরাধীর ন্যায় মেঝেতে বসে বসে কাঁদছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণে ঝড়টা ওর ওপর দিয়ে বয়ে গিয়েছে। কারণ ওর দিকে তাকিয়ে এখনো রাগে ফোঁসফোঁস করছে জাহানারা। তার আগুনের ফুলকির মতো চোখজোড়া দেখে মনে হচ্ছে পারলে আরো কয়েক ঘা বসিয়ে দেয় রূপাকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়ান্ত্রিক? ভাবছে অরু। চারিদিক অবলোকন করে অরু হিসিয়ে অনুকে শুধালো, আপা, কি হয়েছে বলতো? অনু জবাব দেয়, কাল সন্ধ্যাবেলায় টিউশনি গিয়ে সারা রাতে আর বাড়িতে ফেরেনি রূপা। রেজা ভাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শোনে রূপা নাকি টিউশনেতে যায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃতিককুঞ্জে, মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করানোর জন্য। সেটা জানতেই তো আমি তখন তোর রুমে গেলাম, আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝে অন্দরমহলে প্রবেশ করেন অরুর মামা। তিনি চারিদিকে থমথমে পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, কি হয়েছে? মেয়েটা এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা। রুষ্ট গলায় বললেন, সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। সারা রাত একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে মান সম্মান ঘুনিয়ে এখন ঘরে চৌকাট মারিয়েছে। ওকে মেরে ফেলো রেজার বাবা, নইলে আমি মহল্লায় মুখ দেখাতে পারবো না। যেই জাহানারা সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে ওঠায় বসায়, আজ তার মেয়ে হয়ে কিনা এমন একটা নোংরা কাজ করে ফেললো। সি, এখন আমি ওকে দিয়ে করবোটা কি বলতে পারো? অরুর মামা কিছুটা শান্ত স্বরে বললেন, আহ, এভাবে বলছো কেন? জাহানারা পুনরায় ঝাঁঝিয়ে উঠে বললেন, বলবো না তো কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লার মাঝখানে ফেলে রেখে গেছে। সবাই দেখেছে। কানাঘুষায় পুরো মহল্লা গরম। তোমার কি মনে হয় এই মেয়ের আর বিয়ে হবে কোনোদিন? মুখ পুড়ে সব খুইয়ে এখন আবার ফিরলি কেন? এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন। ঠিক তখনই জাহানারার বরাবর কথার তীরছরে কৃতিক। স্টপ ইট, আই হেট নয়েজ। কৃতিকের গর্জনে থেমে গেলেন জাহানারা। জাহানারা থেমে যেতে কৃতিক তীর্যক কণ্ঠে পুনরায় বলল, ঠিক বলেছেন আপনি। আপনার মেয়ের কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে সিসি বুলি আওড়াবে। এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাড়ির খবর ঘেঁটে কাসুন্দি বানিয়েছেন এতদিন। এখন স্বয়ং আপনার মেয়ের পালা। তারা তো এবার আপনাকে আঁকমারাই করবেই। এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতোই কী বা আছে? কথা তো সত্য। আজমেরি শেখ এখনও চুপচাপ, কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক? সেটাই আপাতত ভাবছেন তিনি।
অনু অরু এখনো চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর অরুর দিকে তাকালো। অতঃপর সবার সামনে ওকে ডেকে বলল, বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। সকালে ব্রেকফাস্ট করে পানিটাও খেতে পারিনি। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। কৃতিকের কথায় মোকলেস চাচা হকচকিয়ে বলে ওঠেন, আমি নিয়ে আসছি বাবা। কৃতিক গম্ভীর গলায় বাদ ছেড়ে বলল, আমার বউ আছে তো এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মোকলেস চাচাকে হুকুম করে পরক্ষণে জাহানারার দিকে তাকিয়ে কৃতিক বলে, রূপাকে মোকলেস চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মোকলেস চাচা এখনো অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাস পড়ল পুরো হলরুম জুড়ে। আজমেরি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন, কৃতিক, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখন বাড়িতেও। কৃতিক হাতের ইশারায় আজমেরি শেখকে থামিয়ে দিয়ে জিভ দিয়ে গাল ঠেলে বলল, আমার কথা এখনো শেষ হয়নি মাদার ইন ল। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিলটা হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা করে কৃতিক। তাই আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমেরি শেখ আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলেন। জাহানারা রেগেমেগে বলেন, তাই বলে বাড়ির কেয়ারটেকারের সাথে আপনি আমার মেয়ে? জাহানারা কথা শেষ করার আগে কথা শুনল কৃতিক। বলল, বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মোখলেস চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মোখলেস চাচাকে তার যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপে কর্মসংস্থানের সুযোগ করে দেব। আফটার অল, আপনারা আমার বইয়ের পরম আত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুঁড়ে মারা মেঘনা চাইতে জলের মতো অফার শুনে জাহানারার চোখ বিস্ময়ে চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো তার বাপদাদার ১৪ গোষ্ঠীরও সাধ্যের বাইরে, সেখানে কৃতিক কিনা এমনি এমনি দিয়ে দেবে? জাহানারার চোখে মুখে লোভাতুর দৃশ্য ভেসে উঠেছে। ভেতরে ভেতরে টকবক করছে কামনার লোভডুড। জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবার কৃতিকের কথায় নাকচ করে বলল, অসম্ভব, তাই বলে মেয়েকে এমন ৪০ ঊর্ধ্ব লোকের সাথে বিয়ে দেব নাকি? অরুর মামার রাশভারী কথা তখনই থেমে গেল, যখন পাশ থেকে জাহানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, তুমি চুপ করো। কে বিয়ে করবে তোমার ওই অপয়া হতচ্ছাড়া নষ্টা মেয়েকে? যা হয় ভালোর জন্যই। উনি আমাদের ভালোর জন্য এ কথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া অমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মোকলেসকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নেই। এদিকে এই কাহিনীর মূল চরিত্র মোকলেস চাচা এখনো হতবিহ্বল চোখে একে একে সবার কথা শুনে যাচ্ছে। কৃতিক কি আসলে তাকে বিয়ে দিয়ে তার এত বছরের বিষাদময় আইবুড়োর নাম খোঁচাবে নাকি? সেটাই আপাতত ভাবছে মোকলেস চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান। শুধুমাত্র রূপা মায়ের হাত পা ধরে কান্নাকাটি করছে, যাতে তাকে মোখলেস চাচার কাছে বিয়ে না দেওয়া হয়। অনু আর ওরু মামিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনড়। তিনি উল্টে খানিকটা দোনমনা করে কৃতিককে প্রশ্ন করেই বললেন, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাট পাবে তো ওরা? কৃতিক গভীর গলায় বলল, এখন বিয়ে হলে উইলটা এখনই হবে। আমার কাগজপত্র সব রেডি। কৃতিকার কথায় জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো, তাহলে আর দেরি কেন? কাজে আনার ব্যবস্থা করো, আজকেই বিয়ে হবে ওদের। ওর মামা খুব যে সৎ মানুষ তা নয়, টাকা অধিপত্য এসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তো ক্ষতি কি? হোক বিয়ে। মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না। উল্টো মোকলেসকে জামাই বানিয়ে নাকের ডগায় দড়ি দিয়ে ঘুরানো যাবে। ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজারো লাভ লসের হিসেব কষিয়ে তবেই তিনি চললেন কাজী খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানান জল্পনা কল্পনা ইতি টেনে রূপার বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেল হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে, অন্য হাতে ফ্ল্যাটের চাবি উঠেছে জাহানারার কোমরের গোছায়। আজমেরি শেখের কিছু বলার ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিতেন না। তাই নিজের গুরু গম্ভীরতা ধরে রাখতে চুপিয়ে রয়েছিলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ডে তিনি শুধু নীরব দর্শক মাত্র। কোনো কিছু বলার বা কৃতিকের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হেতু রাখে না কৃতিক। ব্যাপারটা আজমেরি শেখের নিকট চরম বিরক্তির পর্যায়ে উঠে এসেছে। তাও তিনি নিশ্চুপ। কারণ একটাই, অনুর বিয়ে। অনুর বিয়েটা সর্বোত্তম পন্থায় দিতে চান তিনি। তারপর না হয় একে একে দাম চালা যাবে। তাড়াহুড়োর কিছু নেই। তাছাড়া আজমেরি শেখের তাড়াহুড়ো জিনিসটা পছন্দও নয় মোটে।
আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে দু একদিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিককুঞ্জে হাজির হবেন তিনি। অরু তড়িঘড়ি পায়ে মাত্রই প্রবেশ করেছিল কৃতিকের রুমে। রাগের তোপে শরীরটা রেডি করছে ওর। এখানে আসতে আসতে ঠিক করে নিয়েছে, যা হওয়ার হয়ে যাক। আজকে কৃতিককে কিছু কড়া কথা শুনিয়ে তবে এখান থেকে যাবে ও। কৃতিক তখন রুমেই ছিল। আপাতত তার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ। অরু ভেতরে গিয়ে আচমকা কৃতিকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। অরুর কাণ্ডে কৃতিক কিছুটা রাগী গলায় বলল, হোয়াটস রং অরু? কাজ করছি তো। অরুর এক অগাধ বিশ্বাস কৃতিক ওকে পাগলের মতো ভালোবাসে। অন্য সবার সাথে যাই করুক না কেন, তবে অরু যদি কৃতিকের কলিজাটা চিবিয়ে খেয়ে নেয়, তবুও কৃতিক টু শব্দ করবে না। সেই সাহস থেকেই রাগে ফুঁসতে ফুঁসতে ও বলল, কাজ পরে করবেন, আগে বলুন এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোভ দেখিয়ে কেন মোখলেস চাচার মতো একটা 40 ঊর্ধ্ব লোকের সাথে রূপার বিয়ে দিয়ে দিলেন? বিয়ে কি একটা ছেলে খেলা, যে যার সাথে খুশি যেভাবে খুশি বিয়ে দিয়ে দিলেন? আমি খুব ভালো করে জানি রূপা উধাও হওয়া থেকে শুরু করে এত কাহিনীর পেছনে নিশ্চয়ই আপনার হাত আছে। বলুন কেন করেছেন এসব? অরুর একাধারে বলে যাওয়া ননস্টপ কথার বহরে কান না দিয়ে পুনরায় ল্যাপটপে মন দিল কৃতিক। শান্ত স্বরে বলল, বড়দের কথা এত জানতে হয় না অরু। ভুলে গিয়েছিস আমি যে তোর 12 বছরের বড়? কৃতিকের কথায় অরু বিরক্ত হয়ে বলল, তা এতই যখন আপনি বড়, আমি যে আপনার 12 বছরের ছোট সেটা কাল রাতে মনে ছিল না? এত করে বলেছিলাম ছাড় দিয়েছিলেন একটুও? তখন তো নো ওয়ে, নো ওয়ে করছিলেন। ওরও রাগে ফোঁস-ফোঁস করছে। কি বলছে না বলছে কিচ্ছু খেয়াল নেই ওর। তাই কৃতিক এবার উঠে গিয়ে ওরুর মুখোমুখি হয়ে সটান দাঁড়িয়ে পড়ল। অতঃপর ঘাড় একটু নিচু করে নরম শান্ত গলায় শুধালো, কি হয়েছে? এত রেগে আছিস কেন? ওরু ঠোঁট উল্টিয়ে শক্ত গলায় বলল, কেন করলেন এটা? রাগের তোপে তিরতিরিয়ে কাঁপতে থাকা অরুর ফিনফিনে ঠোঁটে বৃদ্ধা আঙুল বুলিয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই আমাকে না বললেও তোর শরীর আমাকে বলে দেয় অরু। আমার অবর্তমানে তোর ওপর দিয়ে ঠিক কতটা ঝড়ঝাপটা গিয়েছে। শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে। আমাদের বিয়েটা মেনে নেওয়ার অপরাধে। তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কি পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগিয়েছে, সেটা তোর চেহারা, তোর শরীর দেখেই বুঝে গিয়েছি আমি। ইউএসএ থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজেকেই নিজে শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখেছিলাম, ততবারই নিজের রাগ সামলাতে পারছিলাম না আমি। মস্তিষ্ক আগুন হয়ে উঠেছিল আমার। ইচ্ছে করছিল আরো আগে দেশে না ফেরার শাস্তিস্বরূপ নিজেকে নিজে শেষ করে দেই। ফলস্বরূপ তোকে বারবার এড়িয়ে গিয়েছি। ওরও এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাগর ডাগর চোখ দুটোতে কৌতূহলে পরিপূর্ণ। ওর কৌতূহলের জোয়ারে ভাটি দিতে আবারও বলা শুরু করে কৃতিক, মনে আছে ওরও? আমি বলেছিলাম তুই নিশ্চিন্তে থাক, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব। যে সমাজ আমার বইয়ের দিকে আঙুল তুলবে, সেই সমাজের নিয়ম আমি পাল্টে দেব। হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমি সেটাই করেছি। সমাজের রিপ্রেজেন্টার হিসাবে তোর মামি তোর দিকে বারবার আঙুল তুলেছে। তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তোর শরীরে আমার করা ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্য আমি উনার কথার বাণ উনাকেই দিয়ে কাটিয়েছি। আজ প্রথমে উনার মেয়ের শরীরে নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের তাড়নায় উনি আবার উনার মেয়েকে এমন একজনের লোকের সাথে বিয়ে দিয়েছেন, যার সাথে উনার মেয়ের বয়সের পার্থক্য ১, ২ কিংবা ১২ বছরের নয়। গুনে গুনে ২৬ বছর। আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজ নিয়ে টু শব্দও করবে না অরু। কারণ আমি সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি। কৃতিকের কথায় হতবাক হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে অরু। চোখ দুটো আগের চেয়েও বৃহৎ আকৃতি ধারণ করেছে। মনে মনে ভাবছে, মানুষ এতটা গভীর আর সুকৌশলী চিন্তা কিভাবে করতে পারে। অরু তখন থেকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক ভুরু উঁচিয়ে শুধালো, কি বউ, সবটা মাথার উপরে দিয়ে গেল তো? অরু নির্লিপ্ত চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক ওকে বুকের মধ্যে টেনে এনে বলল, চিন্তা নেই। মোখলেস চাচা মানুষ হিসেবে অসাধারণ। তাছাড়া ওরা যাতে ভালো থাকে, সেই সব ব্যবস্থা আমি নিজে হাতে করব। তার চেয়েও বড় কথা, রূপা যার সাথে পালিয়েছিল, সেই ছেলেটা মোটেও সুবিধার না। এক কথায় ডাকাত বলতে পারিস। আই অ্যাম শিওর ও রূপাকে দূরে কোথাও নিয়ে গিয়ে পাচার করে দিত। অরু নিজের নরম দুহাতে কৃতিকের চওড়া পিঠখানা আঁকড়ে ধরে ওর শক্ত বুকের মাঝ বরাবর মুখ দাবিয়ে দিয়ে বলল, আপনি কি জানেন
আপনি একটা বেস্ট হাজব্যান্ড, সবার থেকে বেস্ট। আজ থেকে আপনি যে নিশানা ধরে পথ এগোবেন, আপনার ফেলে যাওয়া সেই পায়ের ছাপে পা রেখে চোখ বন্ধ করে এগিয়ে যাব আমি। প্রমিস। এই যে পিঙ্কি প্রমিস। মিষ্টি এসে কথাটা বলে কৃতিকের খড়খড়ে কোনো আঙুলের ভাঁজে নিজের কোমল তুলতুলে কোনো আঙুলটা প্রবেশ করলো ওরু। যেহেতু নিজেরা এদেশে ওদের চেনা পরিচিত তেমন কেউ নেই, তাই প্রি ওয়েডিং এর পার্টিটা কৃতিক কুঞ্জের ছাদে আয়োজন করা হয়েছে। মাত্রই কেক টেক কেটে মাদুর পেতে আড্ডা দিতে বসেছে সবাই। আগামীকাল অনু প্রত্যয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে। তারপর সারা জীবনের জন্য এই পরিবারে অতিথি হয়ে যাবে অনু। অরু তো তাও বাড়িতে বিয়ে করেছে। তার ওপর কৃতিক ওকে বাচ্চাদের মতো করে আগলে রাখে। কিন্তু অনুকে তো শ্বশুরবাড়িতে যেতে হবে। পুরো একটা আলাদা পরিবারের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। দিন-রাত সংসার সামলাতে হবে। সেই সব ভাবতে গেলে প্রত্যয়কে নিজের করে পাওয়া, বিয়ের আনন্দ সবকিছু কেমন ফিকে হয়ে যাচ্ছে অনুর হৃদয়ে। এই আড্ডাতে অনু ছাড়া আরও একজনের মুখটা মলিন হয়ে আছে। সে হলো এলিসা, যার কিনা এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেই সকাল থেকে মুখ ভার করে বসে আছে। প্রয়োজনের বাইরে কারো সাথে একটা কথাও বলছে না। কি অদ্ভুত! অনুর মন খারাপের কারণ অনু জানে। কিন্তু এলিসার এই মাত্রা অতিরিক্ত বিষণ্ণতা কিছুতেই ধরতে পারছে না ও। ওরও যখন চোখ মুখ কালো করে এলিসার দিকে আর চোখে তাকিয়ে এসব ভাবছিল, তখন কনুই দিয়ে সামান্য খোঁচা মেরে ওকে ডেকে ওঠালো নীলিমা। শুধালো, কি ভাবছিস বলতো তখন থেকে? নীলিমার ডাকে ধ্যান ভাঙে অরুর। ও না সূচক মাথা নাড়িয়ে ছোট করে জবাব দিল, কিছু না। অতঃপর পুনরায় মন দিল সবার সাথে আলাপচারিতায়। আপাতত সায়র বকবক করে যাচ্ছে সবার মাঝে। অর্ণব গিটার নিয়ে বসেছে গান গাইবে বলে। অনু আর প্রত্যয় চোখে চোখ রেখে হাজারো কথা আদান প্রদান করছে। কৃতিক সবার সাথে আড্ডা দিতে বসেছে ঠিকই, তবে তার ধ্যান জ্ঞান সবকিছু ম্যাকবুকে নিবদ্ধ। নতুন নতুন অফিসে জয়েন করার পর থেকে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে ও। কি জানি কি করে। ক্যাথলিন এলিসার কাঁধে মাথা রেখে অর্ণবের করা গিটারের টুংটাং আওয়াজে মনোযোগ দিচ্ছে। নীলিমা অরুর পাশে বসেই শায়রের সাথে একের পর এক যুক্তিবিদ্যায় ব্যস্ত। একমাত্র অরুই চুপচাপ সবাইকে গভীর চোখে পরখ করছে। শায়র কি ভেবে যেন এক পর্যায়ে হুট করে বলে উঠল, গাইস, চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক। আশেপাশের উৎসুক জনতা সবাই একে একে হ্যাঁ সূচক মাথা নাড়লে কৃতিক কিবোর্ডে আঙুল চালাতে চালাতে গভীর গলায় বলল, আমাকে এসব ডেয়ার ফেয়ার দিলে খবর আছে তোর শায়ের। কৃতিকের কথায় শায়ের বিরক্ত কণ্ঠে বলল, এখানে আসিস মানে তোর খেলায় অংশগ্রহণ করতে হবে। নো কম্প্রোমাইজ। কথা শেষ করে একটা খালি হুইস্কির বোতল সবার মাঝে ঘোরালো শায়ের। বোতল ঘোরাতে সবার আগে ফেসে গেল বেচারি নীলিমা। শায়ের নীলিমার দিকে তাকিয়ে কিঞ্চিত ভুরু উঁচিয়ে বলল, কি সাহসী আব্বাজানের সাহসী কন্যা! ট্রুথ না ডেয়ার? নীলিমা ঠোঁট বেঁকিয়ে বলল, ডেয়ার ফেয়ার পারবো না, ট্রুথ। শায়ের নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিক আছে, বলো তাহলে, বয়ফ্রেন্ড আছে? নীলিমা দাঁত কটমটিয়ে মনে মনে বলল, বদমাইশ, বিদেশি বান্দর, জানতাম তুই ভুলভাল কোশ্চেন করবি আমায়। কি, ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? নীলিমা থমথমে গলায় উত্তর দিল, না নেই। নীলিমা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তেতে উঠল শায়র। সবার সামনে ঝড়ের গতিতে নীলিমার দিকে ঝুঁকে গিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, বিএফ নেই তো আমাকে একটা চান্স দিতে পারতে। শুধু শুধু আব্বাজানকে দিয়ে তারা খাওয়ানোর মানেটা কি ছিল? তোমাদের মতো মেয়েদের এত ভাব কেন বলো তো? শায়রের কাণ্ডে নীলিমা খানিকটা পিছিয়ে গিয়ে শুষ্ক ঢোক গিলল। ওদিকে শায়রের ভাব এমন যে আজকে নীলিমার সাথে একটা হ্যাস্তন্যাস্ত করেই ছাড়বে ও। কেন ওকে আছলা বাঁশ নিয়ে তাড়া করা হলো সেই প্রতিবাদ স্বরূপ। কিন্তু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে অর্ণব বলল, থাম ভাই, খেলার মাঝখানে কি শুরু করলি? খেলাটা কন্টিনিউ কর, নয়তো চললাম। অনেক রাত হয়েছে, ঘুমাবো। শায়র নিজেকে সংবরণ করে ফোঁস করতে করতে পুনরায় বোতল ঘোরালো। এবার গিয়ে বোতল থামলো কৃতিকের সামনে। কৃতিক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়তেই অর্ণব বলল, কি নিবি, ট্রুথ না ডেয়ার? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে বলল, ট্রুথ। তবে কোনরূপ ফাজলামো করবি না বলে দিলাম। অর্ণব কৃতিকের সতর্ক বার্তায় দু পয়সার তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল ওকে, ওরুকে তোর দেওয়া ফার্স্ট গিফট কি ছিল? আর কি এমন স্পেশাল গিফট যা তুই ওকে দিতে চাস এখনো দেওয়া হয়নি? অর্ণবের কথা শেষ হতেই কৃতিক ম্যাকবুক থেকে চোখ সরিয়ে অরুকে পর্যবেক্ষণ করল। যে লাজুক লতা হয়ে হাত দিয়ে কানের পেছনে চুল গুজে কৃতিকের দৃষ্টি এড়াতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে।
কৃতিক অরুর দিকে দৃষ্টি রেখে একটু ভেবে বলল, আই থিঙ্ক ফার্স্ট গিফট ছিল কিছু পায়জামা সেট। আর স্পেশাল গিফট যদি বলিস, দেন আই ওয়ানা গিভ হার মাই বেস্ট ডিএনএ। এ কি ঠোঁটকাটা কথা! কৃতিকের কথা শুনে কাশি উঠে গেল সবার। অরু লজ্জা টজ্জা ঠেকিয়ে তুলে কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, নির্লজ্জ লোক। কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, আশ্চর্য, ট্রুথ আর ডেয়ার খেলা হচ্ছে, তাই তো সত্যিটা বললাম। অরু চোখ মুখ খিচিয়ে বলল, এই সত্যি কে বলতে বলেছে আপনাকে? ওদের স্বামী স্ত্রীর বাগবিতণ্ডার মাঝে শায়র হো হো করে হেসে বলল, শুনেছিস অর্ণব, যে কে এখনো বাসরটাই করতে পারলো না, এদিকে বাচ্চা উপহার দিয়ে দিচ্ছে। হাউ ফানি! হে হে হে। কৃতিক শায়রের মিলে যাওয়া চোয়ালখানা আলতো হাতে বন্ধ করে দিয়ে বলল, আপাতত মুখটা বন্ধ কর, যখন হবে তখন ঠিকই টের পাবি আদৌ বাসর করেছি কি করিনি। ওর তৎক্ষণাৎ সবার মধ্যে থেকে উঠে গিয়ে গটগটিয়ে নিচে চলে গেল। শায়র হাঁক ছেড়ে বলল, আরে এলোকেশি, কোথায় চলে যাচ্ছ? খেলা তো শেষ হয়নি। শায়র কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক আচমকা শায়রের গলা চেপে ধরে বলল, শালা তোকে কতবার বলেছি আমার বউকে তুই ডাকবি না কখনো, আবার ঢং করে এলোকেশি ডাকা হচ্ছে, আজ তোর খবর আছে। এই বলে কৃতিক শায়রের গলাটা গায়ের জোরে চেপে ধরে। শায়র কোনো মতে শ্বাস টেনে অস্পষ্ট আওয়াজে অর্ণবকে ডেকে বলে, ভাই থামা এটাকে, বিয়ের আগে আমার হবু বউটা বিধবা হয়ে যাবে তো। এলিসা ওদের ঝামেলার মাঝখানে অকস্মাৎ চেঁচিয়ে উঠল, বেশ চড়া গলায় বলল, থামবি তোরা, অসহ্য লাগছে আমার। অর্ণব শায়রকে রেখে এলিসার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় আলতো হাত ছুঁয়ে বলল, এলি, কি হয়েছে জান, মন খারাপ? এলিসা জবাব দিল না। এক ঝাটকায় অর্ণবের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। গোধূলি শেষে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। আজ বোধহয় অমাবস্যা, তাই সন্ধ্যাক্ষণে রাতের মতো নিকষ কালো আধার নেমেছে ধরণী জুড়ে। তবে সেই আধারের একচিলিতে নিকষ কালো আবিষ্ঠ নেই কৃতিককুঞ্জে। কি করেই বা থাকবে? পুরো বাড়িটায় ফেয়ারি লাইট আর ল্যান্টার্নের আলোয় ঝিকমিক করছে। সন্ধ্যা হতেই যেন পুরো মহল জ্বলে উঠেছে কৃতিককুঞ্জের চকচকে আলোয়। অদূর সদরঘাট থেকে সেই আলোর ছটা পাখির চোখে দেখা যাচ্ছে। মানুষ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে, কি হচ্ছে ওখানে, এত আলোই বা কেন? আজমেরি সে কোনরূপ ত্রুটি রাখতে চান না মেয়ের বিয়েতে, ওই জন্যই হয়তো এত আয়োজন, ধুমধামের কোনো শেষ নেই। সন্ধ্যার পরপরই গেট ছাড়িয়ে ভেতরে প্রবেশ করেছে নামি দামি গাড়ির বহর। এরা কেউ কেউ জেকে গ্রুপের ভিআইপি ক্লায়েন্ট, নয়তো জামশেদ জায়ানির রাজনৈতিক সূত্রে পূর্ব পরিচিতরা, যাদের আপাতত আজমেরি শেখ আর কৃতিক দুজন মিলে আমন্ত্রণ জানিয়েছে। যদিও বা দুজন কেউ কারো সঙ্গে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্টদের সামনে সবকিছু স্বাভাবিকভাবে সামলাচ্ছে তারা। ইটস কল্ড প্রফেশনাল রিলেশন, যেটা কৃতিক আর আজমের শেখ দুজনই বেশ ভালো মতো রপ্ত করতে পারে। প্রত্যয় অনু স্টেজে বসে আছে, ওদেরকে মেহমানরা টুকটাক উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। এখনো গায়ে হলুদ পর্ব শুরু হয়নি, গেস্টেরা সবাই সফট ড্রিঙ্কস পান করছে। কৃতিক অনেক বছর পর দেশে ফেরার দরুন অনেকেই এগিয়ে এসে ওর সাথে কুশল বিনিময় করে যাচ্ছে। এলিসা মাত্রই অন্দরমহল থেকে বেরিয়েছে। ওর পরনে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা। গায়ে হলুদের প্রোগ্রাম হলেও আলাদা কোনো ড্রেস কোড ছিল না বলে যে যার মতো জামা কাপড় পরে নিয়েছে ওরা। তবে অর্ণব এলিসার সাথে মিলিয়ে ল্যাভেন্ডার কালারেরই পাঞ্জাবি চড়িয়েছে গায়ে। শায়রের আপাতত দেখা মিলছে না। কৃতিক মেরুন ভেলভেট প্রিন্স কোট পরেছে, সেই সাথে ব্ল্যাক স্কিনি ডেনিম। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আজ বেশ অনেকটাই ছোট করা হয়েছে। এলিসাকে বেরোতে দেখে অর্ণবর হাতটা টেনে আহত সুরে বলল, কথা বলছিস না কেন এলি, কি হয়েছে? এলিসা কঠোর গলায় বলল, হাত ছাড় অর্ণব, ভাল লাগছে না। না ছাড়বো না। ওদের এই বাগবিতণ্ডার মাঝেই একদম হুট করে স্টেজে এন্ট্রি নিল ব্রাইডমেড। প্রথমে লাল নীল চোখধাঁধানো লাইট, অতঃপর হঠাৎ করে বেজে ওঠে সবার প্রিয় গান। এলিসা অর্ণব তৎক্ষণাৎ নিজেদের তর্ক বিতর্কর ইতি টেনে অবাক চোখে স্টেজে তাকালো। শায়র মাত্রই কিছু মিষ্টি আর দধি নিয়ে এক সাইডে টেবিলে বসেছিল। ও সিদ্ধান্ত নিয়েছে এই বিয়েতে ও ডায়েট ফাইট সব ভুলে খাবে। তারপর আমেরিকা ফিরে যা হবে তা দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। এক চামচ দধি মুখে নিয়েও নিয়েছিল কেবল, কিন্তু সেই দধি গলা দিয়ে নামার আগে চোখ আটকে গেল স্টেজে। দেখল ফেয়ারি টেল থেকে নেমে আসা দুটো জলজন্ত পরী স্টেজে হিন্দি গানের সাথে কোমর দোলাচ্ছে।
তাদের হাসির ফোয়ারা যেন চারিদিকে মুক্তদানার ন্যায় ঝরে পড়ছে। সেদিকে তাকিয়ে কয়েকবার পলক ফেলে অস্পষ্টে শায়ের বলল, এটা কি আসলে আমার রাগিনীটা নাকি? হায় আল্লাহ! এত সুন্দর কেন লাগছে? নজর লেগে যাবে তো সবার। পচা মেয়েটাকে কে বলেছে এভাবে নাচতে? আমার তো হার্টবিট ফেইল করছে। ওহ গড! কৃতিক যখন ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত, একজনের পর একজন আসছেই, চারিদিকে তাকানোর ফুরসত নেই ওর। নেই স্টেজের দিকে মন। কিন্তু হঠাৎ করে ওর কেন যেন মনে হলো স্টেজে এই মুহূর্তে যে মেয়েটা গানের তালে পা দোলাচ্ছে, সুন্দর সুন্দর ভঙ্গিমাতে হেলে দুলে নাচ করছে, সেই মেয়েটাকে ও চেনে। কেন যেন উষ্ণ হৃদয়টা বলছে একবার ফিরে তাকা কৃতিক। শুধু একবার। অ্যান্ড দেন ইউ উইল বি ফাকিং স্পেসলেস। কৃতিক তাকালো, হুট করে নয়, আস্তে আস্তে সময় নিয়ে ঘোরালো। আর তারপর ওর হৃদয়টা ওখানেই থমকে গেল। অরুকে এতটা হাসি খুশি বোধহয় এই জীবনে দেখেনি কৃতিক। তার ওপর এমন মাতাল করা নাচ। ওরু এত সুন্দর করে নাচতেও পারে। কৃতিক হাঁ হয়ে তাকিয়ে আছে স্টেজে নৃত্যরত ওই অষ্টাদশীর দিকে। পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, হাঁটু সমান লম্বা চুলগুলো পুরোপুরি বাঁধনহারা তার। গলায় কানে সিঁথিতে সাদা পাথরের ছোট ছোট জুয়েলারিতে অরুকে দেখে যেন জ্বলে যাচ্ছে কৃতিকের। এই মেয়েটা ওর হৃদয় হরিণী। সেই ছোট্টবেলা থেকে নিজের মায়া বলে কৃতিককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে অরুকে নতুন করে আবিষ্কার করলো কৃতিক। যে অরু নিজেকে মেলে ধরতে জানে, খিলখিলিয়ে হাসতে জানে, বুক ভরে শ্বাস নিতে জানে। কিন্তু কৃতিক তো শ্বাস নিতে পারছে না। ওর তো দম বন্ধ হয়ে আসছে। এই অরুকে দেখে ওর মোটেই স্বস্তি লাগছে না। কেমন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতরটা সূক্ষ্ম ব্যথায় চিনচিন করছে। বারবার মনে হচ্ছে, আমার বউটা কেন এত সুন্দর, এত কেন নিখুঁত? ওপরওয়ালা কি একটুখানি খুঁত রাখতে পারতো না? কৃতিককে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য। এখন যে কৃতিকের মাতাল মাতাল লাগছে খুব, ইচ্ছে করছে নিত্যরত অরুর পাশে দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলতে, দেখো সবাই, এই মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সব কিছু, শুধু আমার। ওর নেশায় আমি আসক্ত, সঙ্গীর প্রণয়াসক্ত। কিন্তু কৃতিক তো সেসব বলতে পারে না, কারণ হৃদয়ের কথা মুখ ফুটে বলে বেড়ানো ওর ধাঁচে নেই। তাই অরুর নাচ শেষ হতে ওকে টেনে টুনে মহলের ভেতরে নিয়ে গেল কৃতিক। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে অরু একটু ভয়ার্ত গলায় শুধালো, কি হয়েছে? এভাবে টানছেন কেন? কৃতিক অরুর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, কি করেছি সেটা? আমি তো ঠিক নেই অরু। আই এম নট ওকে। অরু কৃতিকের কপালে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কেন, কি হয়েছে? সেই দিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো আবার? দেখি। কৃতিক অরুর হাত সরিয়ে দিয়ে নিজের এক হাত অরুর আঁচলের ফাঁক গলিয়ে ওর মেয়েধীন উদরে ছোঁয়ালো। কৃতিকের শক্ত হাতের স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল অরু। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক। তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস তার কি হবে? এভাবে কেন নাচতে গেলি অরু? আমার যে এখন বুকে ব্যথা করছে খুব। মনে হচ্ছে মরে যাব। তোকে একান্ত কাছে পেতে ইচ্ছে করছে। কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়। কারণ বাইরে সবাই আমার সাথে মিট করার জন্য ওয়েট করে বসে আছে। তাহলে এখন কি করব আমি? তোর প্রতি কেন এত আসক্তি আমার? কেন এত সুন্দর তুই? বল না? তোকে কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর। কৃতিক উদ্ভ্রান্তের মতো একের পর এক বুলি আউড়ে যাচ্ছিল। ওর চোখে মুখে ভীষণ কাতরতা, ভীষণ অসহায়ত্ব। কিন্তু এই পর্যায়ে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়ল। কৃতিকের একটা হাত তখনও ওর পেছনে লুকানো। অরু চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কৃতিক এবার বিনা দ্বিধায় হাঁটু ভেঙে বসে পড়ল ওর সামনে। আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নির্লিপ্ত ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে কোমল উদরে। এরপর অন্য হাতটা সামনে বাড়িয়ে কাঁচা হলুদের রঙে রাঙিয়ে দিল অরুর সমগ্র উদর। কৃতিকের এক একটা কাজে প্রত্যেকটা বাড়ি বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে অরু। এবারও তার বিপরীত নয়। তবে এই মুহূর্তে বিস্ময়ের চেয়েও লজ্জায় চুপসে গিয়েছে ও। কৃতিক কি করলো এটা? কারো চোখে পড়লে নিশ্চয়ই অরুকে পাগল ভাববে। তারা তো আর জানে না যে অরুর একটা পাগল স্বামী আছে। অরু আপন মনে হিবিজিবি ভাবছে। কৃতিকের ঘোর কাটেনি তখনও। ও উঠে দাঁড়িয়ে অরুকে এক ঝাটকায় পেছন ঘুরিয়ে ওর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে এবং এর পরপরই পুনরায় নিজ হাতে হলুদ রঙে রাঙিয়ে দিল ওর কোমল পৃষ্ঠদেশ। অতঃপর সেইভাবে পেছন থেকে দুহাতে শক্ত করে অরুর কোমর জড়িয়ে ধরে
ওর হলুদ লাগানো পৃষ্ঠদেশে নিজের গাল ঘষে দিল পরম আবেশে। কৃতিকের খড়দাড়ির সুচালো অনুভূতি আর ঠোঁটের স্পর্শে আরও এক দফা কাঁপুনি দিয়ে ওঠে অরুর সর্বাঙ্গে। ও আর সহ্য করতে পারল না কৃতিকের এমন এলোমেলো স্পর্শ। অগত্যায় কৃতিকের দুর্বলতার সুযোগ নিয়ে এক ছুটে পালিয়ে চলে গেল কৃতিকের দৃষ্টি অগোচরে।